হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিও ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেম ফিলোসফি মেজরের তোমাদের পরীক্ষার রুটিন এসে গেছে। তোমরা দেখেছো নিশ্চয়ই, প্রস্তুতি নিতে শুরু করে দাও। তোমাদের অলরেডি অনেক কয়েকটি ভিডিও আমি আপলোড করে দিয়েছি, সেগুলো তোমরা দেখো। কোথাও কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করো, তার আমি নিশ্চয়ই ভিডিও বানাবো। এবং তোমরা যথেষ্টভাবে প্রস্তুতি নিতে শুরু করে দাও। কোয়েশ্চেন্স তোমাদের কি আসবে না, সাজেস্টিভ ভিডিও তো আসবেই, সেটা কিছুদিন অপেক্ষা করো, তোমাদের সাজেশনের ভিডিও চলে আসবে। তার আগে তোমাদের যা যা ডাউটস আছে সেগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার জন্য ভিডিওগুলো বানাচ্ছি। আমি সমীরণ স্যার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো দেরি না করে আজকে কি বিষয়ে পড়াবো সেটি বলে দিই। আজকে তোমাদের যেটি পড়াবো সেটি হচ্ছে লজিক্যাল রিজনিং পেপারটা আমি পড়াবো, এসএসসি পেপার। তো এই পেপারে তোমাদের অলরেডি একটি ভিডিও আমি দিয়ে দিয়েছি, সেখানে আমি পক্ষ সাধ্য হেতু কেবল আর নয় কেবল ব্যতিরেকি মানে ইন্ডিয়ান পার্টটা পড়িয়েছি। আজকে পড়াবো ওয়েস্টার্ন পার্ট। ওয়েস্টার্ন পার্টে যেটি পড়াবো সেটি হচ্ছে ফ্যালাসি। তো দেখে নি ফ্যালাসি কি জিনিস, কি নয়, বা এখান থেকে কি কোয়েশ্চেন আসবে, কি করে পড়তে হয়, কি করে বুঝতে হয়। চলো এই ভিডিওটা দেখে নি। প্রথমে দেখে নি ফ্যালাসি বলতে কি বোঝায়, ফ্যালাসি জিনিসটা কি। ফ্যালাসি কথার মানে হচ্ছে মন্দ যুক্তি। মন্দ মানে দোষযুক্ত, ফ্যালাসি মানে দোষযুক্ত যুক্তি। যে যুক্তিটা গঠন করতে গিয়ে আমার দোষ হয়েছে। আমরা সারাদিনে অনেক যুক্তির কথা বলে যাই, অনেকে অনেক জ্ঞান দেয়, আমাদের প্রত্যেক দিন জ্ঞান দিচ্ছে, কিন্তু তোমাকে যে জ্ঞানটি দেওয়া হচ্ছে সেই জ্ঞানটি আদৌ যথার্থ কিনা, অর্থাৎ তুমি যে রিজনটা দিচ্ছ একজনকে, সেই রিজনটা আদতে যথার্থ কিনা, সেটার উপর ডিপেন্ড করে থাকে তোমার কথাটা ঠিক হলো না ভুল হলো। এখন আমরা আমাদের জীবনে অনেকেই এরকম অনেক ব্যক্তি যারা ভেড়া ভেড়া করে অনেক বকে যায়, কিন্তু কাজের কথা একটাও বলে না, ভুলভাল বা কারণ তাদের বলি ভাট বকছে। তো ফ্যালাসি হচ্ছে সেই জায়গাটা যেখানে ভাট বকা হয়েছে, সেটাকে ফ্যালাসি বলা হচ্ছে। যেরকম তোমরা যখন যারা ফিলোসফি মেজর পড়ছো, তাদের ফিলোসফি যখন পড়েছো তখন এই কথাটা আমাদেরও শুনতে হয়েছে, হয়তো তোমাদেরও শুনতে হয়েছে, যেটা হচ্ছে গিয়ে খুব একটা রেলিভেন্স, মানে রেলিভেন্ট নয় বলবো আর কি, খুবই একটি চলতি কথা। সেটা হচ্ছে গিয়ে এরকম যুক্তি যে ছাগলের দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ ঠাকুর ছাগল, এটা একটা যুক্তি। অবশ্যই এটা যুক্তি, কিন্তু যুক্তি হলে এটা কি ঠিক নয়, এখানে দোষ হয়েছে। এই রকম যুক্তিকে বলা হয় ফ্যালাসি বা দোষযুক্ত যুক্তি। ক্লিয়ার? এই রকম দোষযুক্ত যুক্তি সম্পর্কেই আমরা এই ফ্যালাসি জায়গাটা করব। আমরা অলরেডি তোমরা ইলেভেন টুয়েলভ বা টুয়েলভে করে এসছো, এবং এই থার্ড সেমেও করছো যে একটি যুক্তির বৈধতা নির্ণয়। সেখানে তোমরা নির্ণয় করতে গিয়ে দেখছো কি কি দোষ হচ্ছে, সেই দোষগুলো এটা নয়। এইখানে আরো কিছু দোষ তোমাদের অ্যাড করতে হবে। এর উপর ভিত্তি করে ফ্যালাসিকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফর্মাল ফ্যালাসি, আর একটা হচ্ছে ইনফর্মাল ফ্যালাসি। ফর্মাল ফ্যালাসি মানে হচ্ছে যেটা আকারগত। দেখবে লজিকে তোমাকে বলা হয় ফর্মাল লজিক, আকারগত যুক্তিবিজ্ঞান। ওই যে যেরকম বারবার যুক্তিটা এ এ এ, এই আকারটা তোমার কোথাও ম্যাচ খেয়ে গেলেই, ফার্স্ট ফিগারে অবশ্যই ম্যাচ খেয়ে গেলেই আমরা বলি যুক্তিটা বৈধ, অর্থাৎ আকারটা ঠিক থাকলেই বৈধ। এইটাকে বলা হয় ফর্মাল লজিক। এবার এখানে ফ্যালাসিস কি হয় বা এখানে দোষ কি কি হয়, আমরা বলছি অব্যাপ্য হেতু দোষ, অবৈধ সাধ্য দোষ, পক্ষ দোষ, চারিপদ গঠিত দোষ, এরকম করে বেশ কয়েকটা দোষ আছে। এই জায়গাটা তোমাদের পরিচিত জায়গা। কিন্তু আর একটা জায়গা আছে ইনফর্মাল ফ্যালাসি, যেটা আকার বহির্ভূত। আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, ইংরেজি নামগুলো রেখেছি, এই ইংরেজি নামগুলোই মনে রাখবে। তোমরা যদি পরীক্ষাতে কমন পেতে চাও, ইংরেজি নামটা মনে রাখবে, কারণ বাংলা অনেক রকমের নাম হয়, অনেক রকমের নাম হয়। এই ইংরেজি টার্মগুলো মনে রাখলে তবেই তোমরা বুঝতে পারবে কোনটা চেয়েছে কি চেয়েছে। ইংরেজি নাম যদি ভুলে যাও তাহলে বুঝতে তোমার বহুত অসুবিধা হবে। ইংরেজি নামটা মনে রাখো। আর মনে রাখলে সুবিধা কি, ইংরেজি ভার্সনের কোয়েশ্চেনটা তোমার মানে কোয়েশ্চেন পেপারে থাকবে, ইংলিশ ভার্সনটা দেখে নিতে পারবে, তাতে বহুত সুবিধা হবে তোমাদের। তো যাই হোক, তারপরে পড়বো ইনফর্মাল ফ্যালাসি। ইনফর্মাল ফ্যালাসি বলতে কি বোঝানো হচ্ছে, যেটা এই আকারের ওপরই এ বা ইআইও এই আকারের উপর ডিপেন্ডেন্ট নয়। এটা ডিপেন্ড করা হচ্ছে আমরা জগতের বাস্তবে যে জিনিসটা দেখছি বা কিভাবে কথাবার্তা বলছি তার উপরে ডিপেন্ডেন্ট করছে। আমার যদি বাস্তবে কথা বলার মধ্যে কোনো অসঙ্গতি থাকে, কিংবা কথা বলছি সেখানের মধ্যে কোনো অস্পষ্টতা থেকে যায়, এই বিষয়গুলোর উপর যুক্তি একটা মানে কি বলবো সিদ্ধান্তটা ভুলভাল হয়ে যায় বা যুক্তিটাই ভুলভাল হয়ে যায়। তো এই জাতীয় যুক্তি, এই জাতীয় সমস্যাটিকে বলা হচ্ছে এই ইনফর্মাল ফ্যালাসি। ইনফর্মাল ফ্যালাসি, এবার ইনফর্মাল ফ্যালাসি দুই রকম। তোমাদের ইনফর্মাল ফ্যালাসিটাই মেনলি পাঠ্য এবং এই জায়গা থেকে বেশি করে কোয়েশ্চেন আসবে। তো ইনফর্মাল ফ্যালাসির জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এইটা দুটো ভাগ, এটা দুটো ভাগ, একটা হচ্ছে ফ্যালাসি অফ রিলিভেন্স, একটা হচ্ছে ফ্যালাসি অফ অ্যাম্বিগিউটি। ব্যাপারটা কি, রেলিভেন্স আর অ্যাম্বিগিউটি। রেলিভেন্স মানে কি, আমাদের জীবনে অনেক ব্যক্তি আছে যারা ইনরেলিভেন্ট কথা বলে, ইররিলেভেন্ট কথা বলে। রেলিভেন্ট কি বলে যাচ্ছে, কোনো কথা প্রাসঙ্গিক নয়। হয়তো এ বলতে বলতে বিয়ে চলে গেল, এ কথা বললে আমাকে অনেকে মারবে, সে কথা বলতে আমার অসুবিধা নেই, তোমরা যদি এগ্রি করো আমাকে জানাবে। তোমাদের অনেক জীবনে টিচার আছেন, হয়তো কলেজ বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের অনেক টিচার এরকম এসছে জীবনে, পড়াতে শুরু করে এ থেকে শেষ করে জেডেতে, মাঝে কি বলে বুঝলে তোমরা বুঝতেও পারো না। এরকম অনেক ব্যক্তি আছে, আমার জীবনেও এসছে।
যারা শুরু করে এ দিয়ে বাট শেষ করে জেড দিয়ে। কি মাঝে বলেছে উনি নিজে বুঝতে পেরেছেন কিনা সেটাও আমার কাছে ক্লিয়ার নয়। তো যাই হোক সেসব বাদ দাও। তো এই যুক্তিটাকে এইটাকেই বলা হয় ফ্যালাসি অফ রিলিভেন্স। কথা বলে অনেক, শুনে মনে হয় হ্যাঁ বলছে কিছু একটা, তুমি শুনে বুঝতে পারো তুমি ফিলোসফি ক্লাস করো, হ্যাঁ ফিলোসফি পড়াচ্ছে, বাট পরে তুমি যদি নিজে ভাবার চেষ্টা করো ওটা আচ্ছা ফিলোসফিটা পড়ালে একটার সাথে একটা করে লিঙ্কই নেই, এ থেকে লাফিয়ে ওটা সিতে চলে গেছে, মানে বি কোথায় গেল। এই বিষয়টাকে বলা হয় ফ্যালাসি অফ রিলিভেন্স বা প্রাসঙ্গিকতা নেই এরম যুক্তি। ঠিক আছে, অপ্রাসঙ্গিক কথাবার্তা কি আছে আমি পরে আসছি, বড় করে পড়াচ্ছি। আর অ্যাম্বিগিউটি কথার মানে হচ্ছে অস্পষ্ট কথা। অস্পষ্টতার মানেটা কি? অস্পষ্টতার মানে হচ্ছে আমরা জীবনে যে যে শব্দগুলো ব্যবহার করি, প্রত্যেক দিন কথা বলার মধ্যে ব্যবহার করছি, অনেক শব্দ আছে, অনেক শব্দ কি প্রায় সব শব্দেরই অনেক মিনিং, অনেক মিনিং, একাধিক মিনিং থাকে। এইবার ওই মিনিং গুলোর মধ্যে আমি যখন কথা বলছি কোন মিনিংটায় কথা বলেছি সেটা ধরো তুমি বুঝতে পারলে না, তাহলে তোমার আন্ডারস্ট্যান্ডিং হবে না। ঠিক আছে, তো আমি ধর বললাম যে ওই তীরে যা, এখন তীর শব্দটার মানে নদীর কুল বুঝিয়েছি না কোনো এই তীর ফেলেছি সেটা তুমি বুঝতে পারলে না, তো তুমি কি বুঝবে সেখানে, কি করবে তাহলে, সেখানে তো অস্পষ্ট থেকে যাচ্ছে। তো এই টাইপের দোষগুলোকে বলা হয় অ্যাম্বিগিউটি বা অস্পষ্টতার দোষ। তো আশা করছি এটুকুনি বোঝা গেছে। এইবার রিলিভেন্স, ফ্যালাসি অফ রিলিভেন্স আর ফ্যালাসি অফ অ্যাম্বিগিউটি জায়গাটা আমি একটু ডিটেলসে পড়াই তোমাদের। ফ্যালাসি অফ রিলিভেন্স বা প্রাসঙ্গিকতার দোষ, এটা বললাম কি যেখানে অপ্রাসঙ্গিক বিষয়ে নিয়ে যুক্তি গঠন করা যায়। বিষয় বলতে গেলে কি অপ্রাসঙ্গিক হেতু, অপ্রাসঙ্গিক হেতু বা যুক্তি, অপ্রাসঙ্গিক যুক্তি দিয়ে একটা সিদ্ধান্ত গঠন করা হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে প্রাসঙ্গিকতার দোষ। একটা তোমাকে এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ধরো তোমার ওপর কারোর ভীষণ রাগ, শত্রুতা একরকম, ঠিক আছে, ভীষণ শত্রুতা। তো তুমি ধরো কোনো কারণে তোমার রাস্তায় যেতে যেতে তার সাথে দেখা হয়ে গেল, যেটা নিজে নিজের এক্সের কথা ভাবতে পারো, রাস্তায় যেতে যেতে তার সাথে দেখা হয়ে গেল, তারপরেই তো সেই ব্যক্তির জীবনে কোনো একটা অঘটন ঘটলো, সে এবার বলে বেড়াতে শুরু করলো যে ওই তো ওর সাথে দেখা হয়েছিল তাই আমার এটা হয়েছে। কথাটা তোমরা ভেবে দেখো, এটা কি প্রাসঙ্গিক আদেও? কোনো যুক্তিযুক্ত কথা? দেখা হলেই কি কারোর সাথে কোনো ভালো বা মন্দ হতে পারে? এটিকেই বলা হচ্ছে অপ্রাসঙ্গিক যুক্তি। ঠিক আছে, তো এইটাকে ওই ওই যে যুক্তিটাও দিল যে তোমার জীবনে তোমার পছন্দ করতে পারে না ব্যক্তিটি, যুক্তিটা দিল, এটার কোনো যৌক্তিকতা নেই, অপ্রাসঙ্গিক। তো এইটাকে বলে প্রাসঙ্গিকতার দোষ। এইবার যেটা তোমাদের ঝামেলার জায়গা সেটা হচ্ছে প্রাসঙ্গিকতার এই ইনফরমাল ফ্যালাসিতে অনেক কটা জিনিস মুখস্থ করতে হয়, ভীষণ মুখস্থ করতে হয়। কি মুখস্থ করতে হয়? এই নামগুলো, এই নামগুলো দিয়েই পরীক্ষায় দেবে যেটা কি, বা একটা এক্সাম্পল দিয়ে বলবে এখানে কোন দোষটা হয়েছে লেখো। তো এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো বারবার দেয় সেরকমই তোমাদের জন্য কয়েকটা বলে দিচ্ছি। সবার প্রথমে বলি এই যে নামগুলো, অ্যাড ইগনোরেন্সিয়াম, অ্যাড ভেরেকেন্ডিয়াম, অ্যাড হোমিনিম, হোমিনাইম, এইগুলো হচ্ছে ল্যাটিন নাম, ল্যাটিন নাম, এইগুলোই মনে রাখতে হবে। আর নয়তো ইংরেজিটা, বাংলা দয়া করে মনে রাখার চেষ্টা করতে যেও না, বাংলা দেখে বুঝতে পারবে না। তো এবার বলি প্রথমটা অ্যাড ইগনোরেন্সিয়াম, এটা কি? এইটা হচ্ছে ইংরেজি 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 বলছি, বাংলাটা হচ্ছে যে ইগনোরেন্সিয়াম থেকে বুঝতে পারবে। ইগনোরেন্সিয়াম মানে ইগনোরেন্স, মানে অজ্ঞতা, ধরো তুমি জানো না। আমরা জীবনে অনেক সময় হয় জানি না বলে অনেক কিছু মানে সাইডে সরিয়ে দিই। ধরো যুক্তি, একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা যুক্তি দিলাম এই কোন একটা ব্যক্তি ও চোর নয়, কারো সে কোনো চুরি করেনি। এই যে এখানে সিদ্ধান্তটা গঠন করা হলো যে আগে চুরি করেনি বলে ও চোর নয়, এই কথাটা ভীষণভাবে অপ্রাসঙ্গিক। হয়তো সে চুরি করেনি কিন্তু যুক্তিটা দিলাম আগে কোনো চুরি করেনি, এইটা বহুত অপ্রাসঙ্গিক। কেউ আগে চুরি করেনি বলে যে চুরি করবে না সেটা কোনোদিন বলতে পারি না, এটা হলো আমার অজ্ঞতা। ঠিক আছে, এটা হলো অ্যাড ইগনোরেন্সিয়াম। নেক্সট অ্যাড ভেরেকেন্ডিয়াম, ভেরেকেন্ডিয়াম, অ্যাড ভেরেকেন্ডিয়াম, এইটা হচ্ছে অনুপযুক্ত কর্তৃত্ব। যারা সব জানতা তাদের জন্য এটা প্রযোজ্য। অনেক ব্যক্তি তোমার জীবনে তারা সব জানতা ভাব দেখায়, কিন্তু এটা পসিবল নয় সবাই সবকিছু জানে, কিন্তু না জেনেও সবাই অনেকে জানি এবং তার নিজের জ্ঞান ফলাতে চায়, এরকম ব্যক্তি তোমাদের জীবনে অনেক আছে। এদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। বিশেষ করে বিয়ে বাড়িতে গিয়ে যখন খেয়ে অনেকে বলে যে ইস রান্নাটা ঠিক ভালো হয়নি, যেদিকে দেখতে যাও খুন্তিটিও নাড়তে জানে না, খুন্তিটিও নাড়তে জানে না, কোন রকম মানে একটা টিপ্পনি কাটতে পারলে ওদের জীবন একদম সুখের হয়ে যায়। তো তুমি রান্না করতে পারো না, নিজে তুমি রান্নার সমালোচনা করছো, আজকাল ফুড ব্লগার্স তো রয়েছে, তারা হচ্ছে এই ক্যাটেগরির মধ্যে পড়ে, অ্যাড ভেরেকান্ডিয়াম। আমি নিজের চিত্র আঁকতে জানি তবেই আমি একটা চিত্রের সমালোচনা করতে পারি বা কোনো মন্তব্য করতে পারি। আমি ফিলোসফি পড়ছি, ফিলোসফি সম্পর্কে তোমায় কোনো বক্তব্য রাখতে পারি। আমি যদি আজকে অঙ্ক দিয়ে কোনো কথা বলি সেটা অনুপযুক্ত, কারণ বিষয়টাই জানি না। তো এইটাকে বলা হচ্ছে অ্যাড ভেরেকেন্ডিয়াম বা অনুপযুক্ত কর্তৃত্ব। নেক্সট
হচ্ছে অ্যাড হোমিনিম। অ্যাড হোমিনিম মানে ব্যক্তিগত আক্রমণ, কেউ কিচ্ছু পাচ্ছে না, লাস্টে রাজনৈতিক দলে ভীষণ দেখতে পাওয়া যায় যে ও তো চোর, ও 14 গোষ্ঠী চোর বলে দিল। কি 14 গোষ্ঠী ব্যক্তিগত আক্রমণ, আক্রোশ থেকে ব্যক্তিগত আক্রমণ করে দিচ্ছে। এই ব্যক্তিগত আক্রমণ কোনো যুক্তিযুক্ত বিষয় না। ও চোর, ওর 14 গোষ্ঠী চোর, ও তাই চুরি করেছে। এটা কি যুক্তি হলো? হতেই পারে তর্কে ভেবে দিলাম কারোর অতীতের মানে অতীতের পূর্বপুরুষদের কোনো খারাপ রেকর্ড আছে, তাহলে তারও যে খারাপ হবে বর্তমানে তা তো নয়। ব্যক্তিগত আক্রমণ হলো লাস্ট ফলস কজ বা মিথ্যা কারণ, যেটা প্রথম এক্সাম্পল দিয়েছিলাম। এখানে মেনলি কাকতালীয় দোষের সঙ্গে তুলনা করা যায়। কাকতালীয় দোষ মানে কি? একটা কাক গিয়ে তালের কাছে বসলো, বসে যেই বসলো অমনি একটা তাল পড়ে গেল, ঠিক আছে? এখন যদি বলা হয় ওই কাকটা বসার জন্য তালটা পড়েছে, তাহলে কি যুক্তিযুক্ত হবে? কারণটা আমার মিথ্যা হবে। যে তাল পড়ার কারণ যেটা বললাম মানে হেতুটা বললাম সেটা মিথ্যা বা অপযুক্ত বা অপ্রাসঙ্গিক। যেটা বলেছিলাম তোমার যে একটা শত্রুর সাথে তোমার শত্রু নয়, তোমার পছন্দ করে না একজন ব্যক্তি তোমার দোষ দিয়ে তোমার উপরে, যে তোমার সাথে দেখা হয়েছে বলে তার জীবনে খারাপ করতে শুরু করেছে। এইটি হলো মিথ্যা কারণ ভিত্তিক যুগ। এরকম আরো অনেক দোষ আছে, চক্রক দোষ, তারপর হচ্ছে কমপ্লেক্স কোয়েশ্চেন্স, জটিল প্রশ্ন। এইগুলো একটু ভালো করে দেখে যেও, বারবার করে দেখো, তৈরি হয়ে যাবে তোমাদের। ভালো করে এই জায়গাটা তৈরি করে যেও, এই জায়গাটা ছেড়ো না। এই জায়গা থেকে কোয়েশ্চেন আসবেই আসবে, এবং যথেষ্ট বড় কোয়েশ্চেনও আসতে পারে। অনেকগুলো দিয়েই দিল হয়তো 5টি অপ্রাসঙ্গিক যুক্তি অপ্রাসঙ্গিক দোষ সম্পর্কে লেখো, ঠিক আছে? তো এই জায়গাটি ভালো করে করে যাও। এবার চলে যাচ্ছি আমরা অস্পষ্টতার দোষ বা অ্যাম্বিগিউটিতে। ওইখান থেকেও বড় কোয়েশ্চেন আছে, চলো বুঝিয়ে দিই। জায়গাটা খুব ইজি। অ্যাম্বিগিউটি কথাটা মানেই বোঝালাম অস্পষ্টতা। একটা শব্দের অনেক মানে হতে পারে, একটা বাক্যেরও অনেক মানে হতে পারে। এবার ওই অনেক মানের মধ্যে কোন মানেটা আমি বলার সময় বা বক্তা বলার সময় বলছে সেটা শ্রোতা যদি বুঝতে না পারে, সেখানে অস্পষ্টতার দোষ হয়, ঠিক আছে? এই বিষয়টাকেই ফ্যালাসির ক্ষেত্রে ব্যবহার করা বলা হচ্ছে। এই বিষয়টার উপর ভিত্তি করেই যে ফ্যালাসি হয় সেটাকে বলে ফ্যালাসি অফ অ্যাম্বিগিউটি। এবার এর মধ্যে কি কি আছে কয়েকটা দেখে নিই, এগুলো বেশি বেশি করে দেয়। ফার্স্ট হচ্ছে ইকুইভোকেশন। মানে আমি ইকুইভোকেশন আর অ্যাম্পি বলি একসাথে বলছি। মানে ধরো কি হতে পারে, একটা কোনো কথা বললাম আমি, ধরো একটা কোনো কথা বলছি, সেখানে কোনো একটা টার্ম বুঝতে অস্পষ্টতা হলো, তখন সেটাকে বলা হয় ইকুইভোকেশন বা অস্পষ্ট পদ। সাপোজ একটা ধরে নিচ্ছি অন্ধ। অন্ধ আমি বললাম ও একদম অন্ধবিশ্বাসী, সে অন্ধের মতো বিশ্বাস করে। এই কথা বলা অন্ধের মতো বিশ্বাস করে। আচ্ছা, অন্ধের মতো বিশ্বাস করে, এই অন্ধ শব্দটি আমরা অনেক যারা মানে যাদের দৃষ্টিশক্তি কম তাদের ক্ষেত্রে এই কথাটি প্রয়োগ করা হয়। যদি কথাটা খুব খারাপ লাগে শুনতে, তবুও বোঝানোর সুবিধার্থে বলছি। তাদের দৃষ্টিশক্তি কম তাদের ক্ষেত্রে এই শব্দটি প্রয়োগ করা হয়। আবার আর একটা ক্ষেত্রে প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন। অন্ধভক্ত বা অন্ধবিশ্বাসী, কুসংস্কারাচ্ছন্ন। এবার এই যে কথাটা বললাম, সেখানে অন্ধ শব্দটি কি অর্থে ব্যবহার করেছি সেটা কিন্তু অনেকের কাছে ক্লিয়ার নাই হতে পারে। তো এই যে অস্পষ্টতা, এইটাকে বলা হচ্ছে এই ইকুইভোকেশন। নেক্সট অ্যাম্পিবলি। এই অ্যাম্পিবলি জায়গাটা খুব ইউজ করে হচ্ছে দুইজন ব্যক্তি, এক রাজনৈতিক নেতারা, দ্বিতীয় হচ্ছে জ্যোতিষরা, ধর্মগুরুরাও। কি হলেন, সাপোজ কোন একজন ব্যক্তি গেছে জ্যোতিষীর কাছে, যে বলছে যে বাবা আমার বিয়ে হচ্ছে না, বা গার্লফ্রেন্ড জুটছে না, বা বয়ফ্রেন্ড জুটছে না, কি করব? তখন সে হাত ফাত দেখে বললো, হ্যাঁ আমি বলছি তোমার নিশ্চিত বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা বর বউ যা হয় জুটবে। সে তো শুনে আনন্দে গদগদ হয়ে বাড়ি চলে এলো। 1 বছর হয়ে গেল, তার না হলো গার্লফ্রেন্ড, না হলো বিয়ে, না হলো বিয়ের একটা সম্বন্ধের করা, কোনো মেয়ে তাকিয়েও দেখলো না তার দিকে। তো এরকম একটা পরিস্থিতি, আবার সে গেল জ্যোতিষীর কাছে। জ্যোতিষী বললো, বাবা তুমি তো বলেছিলে যে এরকম আমার গার্লফ্রেন্ড হবে, কোনো মেয়ে তো তাকিয়ে দেখে না। তখন সে বললো যে আরে বাবা আমি কি বলেছি 1 বছরের মধ্যে হবে? হবে বলেছি। এই যে কথার মধ্যে ফাঁকটা, এইটাকে বলা হচ্ছে অ্যাম্বিবলি বা অস্পষ্ট বাক্য। এটাকে বলে অস্পষ্ট বাক্য। তোমাদের বলে দাও যাও পাস করে যাবে। আরে কবে পাস করবে, কোন পরীক্ষা পাস করবে, কোন সেমিস্টার পাস করবে, এটা তো আমি বলিনি। কথার মধ্যে ফাঁক থেকে গেছে। এইটাকে বলা হচ্ছে অ্যাম্পিবলি। এইটি খুব রাজনৈতিক নেতারা আর নেতা নেত্রী বোধ বলবো, নেতা খালি বললে আমার একপাক্ষী হয়ে যাচ্ছে। তো বলতেই হবে নেতা নেত্রীরা এবং আর হচ্ছে জ্যোতিষীরা, ধর্মগুরুরা, এগুলো ভীষণ ইউজ করে এই কথাগুলো। যাই হোক, বোঝা গেছে ইকুইভোকেশন আর অ্যাম্পিবলি কি। লাস্ট হচ্ছে অ্যাকসেন্ট বা বাচনভঙ্গি। অ্যাকসেন্ট বা বাচনভঙ্গি। আচ্ছা, আমাদের কথার মধ্যে অনেক সময় আমরা এমন ভাবে কথা বলি যেখানে অস্পষ্ট থাকে। কিরকম ভাবে? সাপোজ বলা হলো যে সবাইকে বন্ধু মনে করো, সবাইকে বন্ধু মনে করো, সব বন্ধুর সাথে মানে মধুর আচরণ করো।
আচ্ছা, তাহলে এখন সব বন্ধুর সাথে মধুর আচরণ করো, ভালো আচরণ করো, তাহলে কি বন্ধু ছাড়া আর কারো যাকে আমি বন্ধু মনে করি তার সাথে ভালো আচরণ করবো না? এই যে কথার মাঝে অস্পষ্টতাটা, এটার কথাই বলা হচ্ছে অ্যাকসেন্ট। ঠিক আছে, তো এছাড়াও আরো দুটো রয়েছে, সময়ের অভাবে সমস্তটা বলা সম্ভব নয়, এগুলো বেশি দেয়, এগুলো অবশ্যই দেখো। আর এখান থেকে কোয়েশ্চেন্স কি কি আসতে পারে, ফার্স্ট অফ অল ওদিকে তো বললাম। প্রথমত কোয়েশ্চেন আসতে পারে এই কোয়েশ্চেনটা আসতে পারে ফ্যালাসি অফ রেলিভেন্স আর ফ্যালাসি অফ অ্যাম্বিগুইটির মধ্যে পার্থক্য। এটা হলো, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট এরকম দিয়ে দিলে হয়তো অস্পষ্টতার দোষ বলতে কি বোঝো, যে কোনো তিনটি অস্পষ্টতার দোষ লিখতে বলতে পারে, তখন উদাহরণ সহ এগুলো লিখে দেবে। কিংবা উল্লেখ করে দিতে পারে এইটি বলো, এইটি লেখো। ফ্যালাসি অফ রেলিভেন্স এর ক্ষেত্রেও সেম ওই রকমই কোয়েশ্চেন আসবে, দিল ফ্যালাসি অফ রেলিভেন্স বা প্রাসঙ্গিকতার দোষ বলতে কি বোঝো, যে কোনো পাঁচটা কি যতগুলো হতে পারে সেগুলো লিখতে বললো, কিংবা উল্লেখ করে দিয়ে বললো এইগুলো লেখো। তো এই হচ্ছে বিষয়। আর আরেকটাও দিতে পারে ফর্মাল আর ইনফর্মাল ফ্যালাসি বলতে কি বোঝো, বা ইনফর্মাল ফ্যালাসি বলতে কি বোঝো। আমি সব কটা এইখানে বুঝিয়ে দিলাম। তো ভালো করে জায়গাটা পড়ো, এই জায়গা থেকে শিওর 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 কোয়েশ্চেন আসবেই, আমি কথার ফাঁক রাখছি না। এই সেমিস্টারে এই পরীক্ষাতেই, আসন্ন পরীক্ষাতেই তোমাদের কোয়েশ্চেন এখান থেকে আসবেই আসবে, ফ্যালাসি থেকে আসবেই আসবে, এবং ইনফর্মাল ফর্মাল দুটো থেকেই আসবে। তো কাজেই এগুলো পড়ো, এবং আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই কমেন্টগুলো পড়বো এবং তোমাদের রিপ্লাইও করবো। আমাদের ভিডিওগুলি দেখো, আগের ভিডিওগুলি দেখো, না দেখে থাকলে তোমাদের যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাও। আমার বোঝানো ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, আমাদের চ্যানেল সন্নিধি কৌশিককে সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য পরপর ভিডিও আমি আনছি, আরও আসবে ভিডিও, দেখতে থাকো। খুব চটজলদি আমি সাজেস্টিভ ভিডিও নিয়েও চলে আসছি, তো দেখতে থাকো ভিডিওগুলো। অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো, তোমাদের খুব উপকার হবে এই আশ্বাস দিতে পারি। অসংখ্য ধন্যবাদ।